স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদাত হাবিবি সেতু। দর্শক, এখন রয়েছে ব্যবসা বাণিজ্য ও চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। মাহফুজুল হক শাহ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। একদম শুরুতে আপনার কাছে যেটি জানতে চাওয়া, সাধারণ মানুষের গত কিছুদিন ধরে আমরা বন্দরে কিছুটা অসন্তোষ বা আবারও বন্দরে এক ধরনের অস্থিরতা দেখতে পাচ্ছি। বন্দরের বিষয়ে যখন আমরা কথা বলতে যাই, এই বিষয়টি খুবই স্পর্শকাতর। আপনি অনেক দিন ধরে এটি ফলো করেন, আপনি নিজেও ব্যবসায়ী, আপনি জানেন, ভোগান্তির মধ্যেও পড়েন। এই মুহূর্তে বন্দরের সিচুয়েশন আসলে কি দেখছেন? আপনাকে ধন্যবাদ। দেখুন, আমরা বর্তমানে একটা গণতান্ত্রিক সমাজে বাস করছি। বাংলাদেশের যে কোনো ইস্যু নিয়ে বাংলাদেশের যে কোনো নাগরিক মতামত রাখতেই পারে। বন্দরও ঠিক সেরকম একটা ইস্যু। বন্দর যেহেতু চট্টগ্রামে অবস্থিত, আর চট্টগ্রামে বন্দরকে খুব কাছ থেকে আমরা দেখছি এবং চট্টগ্রাম দীর্ঘদিন থেকে বন্দর ব্যবহার করে আসছি। বন্দরে বেশ কিছু সমস্যা বিরাজমান আছে, আগেও ছিল এবং অনেক সমস্যা কমে এসছে। এখন যেটা নিয়ে বন্দরে একটা অস্থিরতা দেখা যাচ্ছে এবং বেশ কয়েকটি প্রোগ্রাম আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগে থেকে, দীর্ঘদিন থেকে চলে আসছে। মধ্যে এটা কম ছিল, নতুন সরকার দায়িত্ব নিয়েছে, নতুন সরকার 5 মাস ক্রস করেছে। রিসেন্টলি আবার সেম ইস্যু নিয়ে আবার বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মতামত দেখতে পাচ্ছি। যারা মতামত দিচ্ছেন ওনারা বিজ্ঞজন এবং আমাদের শ্রমিক ভাইরা বিভিন্ন ধরনের মতামত দিয়ে যাচ্ছে। সবকিছু মিলে যে ইস্যুটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা সবাই চাই বন্দর সুন্দরভাবে পরিচালিত হোক। সে বন্দর কর্তৃপক্ষ হোক, আমাদের বর্তমান সরকার হোক, এবং বন্দরের দায়িত্বে যারা আছেন বিভিন্ন পর্যায়ে সবার। এখানে মূল যে ইস্যুটা, যেটা বিশেষ করে এনসিটি নিয়ে যে কথাটা এসছে, এনসিটি তত্ত্বাবধায়ক সরকারের সময় বা তার আগের সরকারের সময় একটা সিদ্ধান্ত হয়েছিল, এই টার্মিনালটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং এর 60% হ্যান্ডেল করে থাকে। এটাকে বিদেশি কোনো অপারেটরের মাধ্যমে পরিচালনা করার একটা সিদ্ধান্ত তখন হয়েছিল। আমাদের বক্তব্য ব্যবসায়ী হিসেবে, বন্দর ব্যবহারকারী হিসেবে অত্যন্ত পরিষ্কার। সেটা হচ্ছে আমরা চাই বাংলাদেশের অর্থনৈতিক গতি যেভাবে আগাচ্ছে, তাহলে পরে চট্টগ্রাম বন্দরের বর্তমান যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি দিয়ে এই অর্থনীতির গতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তো সুতরাং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। বে টার্মিনাল, মাদারবাড়ি, ডিপ সি পোর্ট থেকে শুরু করে চট্টগ্রাম বন্দরে আধুনিকায়ন, এইসব বিষয়গুলি এখানে আছে। এখন দেখতে হবে বর্তমানে যে এনসিটি নিয়ে যে বক্তব্যটা আসতে শুরু করেছে, সেটা হচ্ছে এখানে ডিপি ওয়ার্ল্ড একটি বিশ্বের বন্দরের ব্যবস্থাপনার মধ্যে লিডিং যে কয়েকটা কোম্পানি আছে তার মধ্যে একটি। ডিপি ওয়ার্ল্ড অলরেডি একটা প্রপোজাল দিয়েছে বে টার্মিনাল উন্নয়নের জন্য। চট্টগ্রাম বন্দরের আন্ডারে এটা আরেকটি প্রজেক্ট নতুন, সেটা ঠিক আছে, কিন্তু বিপত্তিটা বেজেছে চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনাল। এখন আমাদের বক্তব্য হচ্ছে, যেটা বর্তমানে আগে যে প্রাইভেট একজন অপারেটর এটাকে চালাতো, ওটা শেষ হওয়ার পরে বর্তমানে নৌবাহিনীর আন্ডারে ড্রাই ডকের মাধ্যমে এনসিটি টার্মিনালটা পরিচালিত হচ্ছে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কিছুদিন আগে ওনাদের সাথে যখন কথা হচ্ছিল, তখন বিষয়টা হচ্ছে এমন, এখানে বেশ কিছু ইকুইপমেন্ট সংযোজন করার প্রয়োজন আছে, অনেক ইকুইপমেন্টগুলি পুরনো হয়ে গেছে। তো সেটাও কিন্তু বেশ বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট। তারপরে হচ্ছে এটা বেসরকারি মাধ্যমে কিন্তু শুরু থেকে চলে আসছিল। তখন বিদেশি বিনিয়োগকারীরা যখন এখানে আগ্রহ প্রকাশ করেছে, যেহেতু অনেক সময় বিদেশি বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে আনার জন্য বিভিন্ন সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, প্রথম উদ্যোগটাই হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে কিভাবে একটা আদর্শ স্থান হিসেবে বিবেচনা করা যায়, এই যে সমস্যাগুলি আছে এগুলোকে কিভাবে আমরা দূরীভূত করে এই বিদেশি বিনিয়োগকারীদেরকে আরো নিয়ে আসতে পারি। তার জন্য কয়েকদিন আগে বিশেষ করে বিডা 4টি সংস্থাকে, যেগুলি সরাসরি বিনিয়োগকারীদের কাজে ব্যবহার করা হয়, সেগুলিকে একীভূত করেছে। এটাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ঠিক সেরকম
বন্দরের যে বিষয়টা হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে বন্দরে একটা সুন্দর ব্যবস্থাপনা করে তুলতে হবে। জি, তো সুতরাং মাহফুজুল হক ভাই, আমি আপনার কথাটা বুঝতে পেরেছি। আমি জানতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে আপনারা কোনো ক্রাইসিস ফেস করছেন কিনা, মানে টুকটাক যে ধরনের মিছিল মিটিং হচ্ছে বা আবার এক ধরনের আন্দোলনের প্রস্তুতির কথা আমরা বিভিন্নভাবে শুনছি, সেইটার কোনো নেতিবাচক প্রভাবে আপনারা এখন পর্যন্ত পড়েছেন কিনা, এরকম কিছু আপনারাও শুনেছেন কিনা যে আবারও একটা আন্দোলনের হতে পারে বন্দরকে ঘিরে অন্তর্বর্তী সরকারের যেমন সময় আমরা যেমনটি দেখেছিলাম? না, এরকম ধরনের কোনো কিছু না। যারা প্রতিবাদ করছে, যারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, ওনারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক যে নর্মস গুলি আছে ওগুলিকে ব্যবহার করে ওনারা ওনাদের প্রোগ্রামগুলি দিয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। এটা তাহলে কিছুই তাহলে এটা তার ব্যক্তিগত অধিকার। যে কোনো নাগরিকের কোনো কিছু যদি তার বিরোধ জি, হয় জি, তিনি তার সেটা করতেই পারেন। জি, যতক্ষণ পর্যন্ত সহিংস না জি, হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আলোচনাটাও আমরা তাহলে আপাতত এখান থেকে বিরতি নিয়ে একটু অন্য আলোচনায় যেতে চাই। আমরা আবারও দেখছি যে ইরানের একটা যুদ্ধ পরিস্থিতি আবারও এসকেলেট করছে, আবারও বাড়ছে, এবং এটা তো মধ্যপ্রাচ্য তো শান্ত হয় নাই, অশান্তই রয়েছে, এবং তার একটা ইফেক্ট আমাদের চট্টগ্রামেও আমরা দেখতে পারি। সেটার একটা চাক্ষুষ সাক্ষী আপনারা হন যে কি পরিমাণ আমদানি রপ্তানি হচ্ছে এই মুহূর্তে। বন্দর ঘিরে ব্যবসা বাণিজ্য কেমন দেখছেন? খাতুনগঞ্জ কতটুকু চাঙা দেখছেন বলে মনে করেন? এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের এই অচলাবস্থার কারণে আমাদের এখানে অর্থনীতিতে যে এফেক্ট হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আপনি অলরেডি আপনার বক্তব্যে বলেছেন আমাদের আমদানি রপ্তানির যে ইস্যুগুলি আছে, বিশেষ করে ইউরোপ এবং আফ্রিকা এবং আমেরিকার বিভিন্ন জায়গায় যেই পণ্যগুলি আমাদেরকে রপ্তানি করতে হয়, সেই রপ্তানি পণ্যগুলোকে যদি ঘুরপথে যেতে হয় তাহলে কিন্তু খরচ অনেক বেড়ে যাবে। তো সুতরাং আমাদের একটা এফেক্ট তো পড়বেই। আর আমদানি পণ্যের মধ্যে যেটা বিশেষ করে আমাদের অনেক খাদ্যপণ্য আছে, কিছু পণ্য আমরা আশেপাশের দেশগুলি থেকে নিয়ে আসি, সেগুলির জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধের সাথে কোনো সমস্যা হয় না। কিন্তু যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে এলাকায় এই যুদ্ধটা বিরাজমান আছে, এই অচলাবস্থা বিরাজ করছে, সেই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওটার এফেক্টে বিভিন্ন পণ্যের দামগুলি বেড়ে যায় এবং বিভিন্ন পণ্যের একটা ক্রাইসিস সৃষ্টি হয়। সবগুলোতে গিয়ে একটা এফেক্ট পড়ে যায়। জি, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে এখন বিশ্ব মোড়ল্লা কিভাবে এই বিষয়টাকে সমাধা করবে সেটা ওনাদের মর্জির উপর নির্ভর করে। আমাদের মতো ছোট দেশগুলো অবশ্যই এফেক্টেড হবে। সেই জায়গায় আমাদের সরকারকে চিন্তা করতে হবে, বিশেষজ্ঞদেরকে নিয়ে সরকারের যে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি আছে এবং যারা সরকার চালানোর জন্য দায়িত্ব নিয়েছেন ওনাদের সাথে বসে, এবং বিশেষ করে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যে বিশেষজ্ঞরা আছেন এবং ব্যবসায়ী যারা আছেন, যারা এই ব্যবসাগুলি পরিচালনা করে আসছে, ওনাদের সাথে বসে বিষয়টা আলাপ আলোচনা করে আমাদের একটা নীতি নির্ধারণ করতে হবে কিভাবে আমরা এই সংকটটাকে মোকাবেলা করবো। তা অসংখ্য না হলে ধন্যবাদ। পরে হ্যাঁ, জি, আমি একটু পরে যেতে চাই, পরের প্রশ্নে যেতে চাই। পরের প্রশ্নটা আপনাদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ ব্যাংক একটা ৬০,০০০ কোটি টাকার স্টিমুলেটেড প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে ২০,০০০ কোটি টাকা জন্য বরাদ্দ রাখা হয়েছে বন্ধ কারখানা চালু করার ব্যাপারে। আমরা জানি যে সারা দেশে ৫ আগস্টের আগে পরে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে, এবং রাজনৈতিক কারণ বলেন, যে কারণেই বলেন, অনেকে যে শুধুমাত্র রাজনৈতিক কারণে বন্ধ হয়েছে বিষয়টা এমন না, অনেকে গ্যাসের সংকটের কারণেও আটকে রয়েছে। এই যে স্টিমুলেটেড প্যাকেজ সরকার গ্রহণ করলো, চট্টগ্রামের ব্যবসায়ীরা কতটা এই ব্যবসা এইগুলোকে আবেদন করেছেন বা তারা আসলে কি ধরনের সহযোগিতা সেন্ট্রাল ব্যাংক থেকে মাঠ পর্যায়ে পাচ্ছেন সেটা একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি চট্টগ্রামের চেম্বারের প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘ সময়। সুতরাং আপনার কাছে একটা ধারণা থাকবে যে আসলে বাংলাদেশ ব্যাংকের যে স্টিমুলেটেড প্যাকেজ, যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেটা থেকে ব্যবসায়ীরা আসলে আদৌ সুবিধা পাচ্ছেন কিনা, তারা কোনো জটিলতা ভোগ করছেন কিনা। হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়েছে, যে জন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন কারণে অনেকগুলি ফ্যাক্টরি উৎপাদনে যেতে যাওয়ার পরেও বিভিন্ন সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছে। এটা রাজনৈতিক কারণ হতে পারে, আর্থিক বিশ্বের বিভিন্ন ধরনের আর্থিক অন্যান্য যে সমস্যাগুলি ছিল বিরাজমান আছে সেগুলির কারণে হতে পারে। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে হলে আমাদের বাংলাদেশে প্রায় ৬০টির মতো ব্যাংক আছে, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। ব্যাংকের যে বোর্ডগুলি আছে সেই বোর্ডগুলি অনেক সময় আমরা শুনতে পাচ্ছি এই বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত গ্রহণে অনীহা প্রকাশ করছে। সেই জায়গায় আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের প্রতি আমার অনুরোধ থাকবে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রতিও আমাদের অনুরোধ থাকবে এই বিষয়গুলি যেন বাস্তবায়ন হয় এবং এই যে সুযোগটা সরকার দিয়েছে সেটা যেন মিসইউজ না হয় বা মিসইউজ করার জন্য কোনো সুযোগ না পায়,
জেনুইন যারা এফেক্টেড ওনাদেরকে যদি এই প্যাকেজের মাধ্যমে যদি সাহায্য করা হয়, যদি ওরা উৎপাদনে আসতে পারে, তাহলে আমাদের কর্মসংস্থানগুলি বেড়ে যাবে। যেহেতু এই সরকার অলরেডি ক্লিয়ার করেছে 1.5 কোটি মানুষের কর্মসংস্থান ওনারা করবে, তাহলে এই যে বন্ধ মিল কারখানাগুলি আছে সেগুলি খোলার জন্য যে সমস্ত প্রসেসগুলির প্রয়োজন আছে সেই প্রসেসগুলোকে বাস্তবায়ন করতে হবে। তার মধ্যে 60,000 কোটি টাকার যে প্যাকেজটা ডিক্লেয়ার করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা বাস্তবায়ন হচ্ছে কিনা মাঠ পর্যায়ে, বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা কি কি ধরনের সমস্যা ফেস করছে, যেটা অলরেডি আমি একটু করে বলেছি, অনেকে ফেস করছে। আমরা যেটা শুনেছি, ব্যাংকের যারা মালিকরা আছেন বা এমডিরা আছেন ওনাদের সাথে বসে অর্থ মন্ত্রণালয়কে এবং বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত দিতে হবে। জি জি, আমরা আপনার কাছে এই বিষয় নিয়ে আরো একটু বিস্তারিত জানবো, তবে একটা বিরতির সময় হয়েছে। মাহফুজুল হক সাহেব তিনি নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক পদে তিনি ছিলেন। দর্শক, এই পর্যায়ে সময় হলো একটা বিরতি নিবার, নিচ্ছে একটা বিরতি, ফিরবে একটু পরেই, ততক্ষণ নিশ্চয়ই সঙ্গে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছে আমি সাদ হাবিবি সেতু। দর্শক, বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক সার সাথে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। ফিরছে আলোচনায়। মাহফুজুল হক শাহ, বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকে যে স্টিমুলেটেড প্যাকেজ, সেই প্যাকেজ নিয়ে আপনি বলছিলেন যে কিছু কিছু ব্যবসায়ী, কিছু কিছু ব্যাংক মালিকদের কিছু অনীহা রয়েছে, তারা আসলে এই লোনটি ছাড়া করার ব্যাপারে এক ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারেন। সুতরাং আপনি মনে করেন যে অর্থ মন্ত্রণালয়ের সাথে একটা আলোচনার দরকার আছে, ব্যবসায়ী এবং তিন পক্ষই একটা আলোচনার। এখানে আমরা বিরতিতে গিয়েছিলাম এই আলোচনা শেষ করতে, কিন্তু আপনিও বলেছেন বিষয়টিতে এই বন্ধ করা কারখানার মধ্যে অনেক কারখানা রয়েছে, বেক্সিমকো, রেসালোমের বা অন্যান্য যারা যারা ঋণ খেলাপির দায়ে বড় বড় যারা রয়েছেন, যাদেরকে আমরা ব্যাংক খেকো বা ব্যাংক লুটেরা বলছি, আদালতে যাদের বিচার হচ্ছে, তাদের কারখানাগুলোও যদি এই স্টিমুলেটেড প্যাকেজের সুবিধা পায়, সেক্ষেত্রে কি আবারও অর্থ পাচারের এক ধরনের সংঘাত তৈরি হলো না? না, এই বিষয়টির ব্যাপারে আমাদের একটা সুস্পষ্ট বক্তব্য আমরা সবসময় দিয়ে আসছি। সেটা হচ্ছে এস আলম, সালমান রহমানরা বলুন বা নজরুল ইসলামের সে নাসা গ্রুপ বলুন, যারা অলিগার্ক হিসেবে চিহ্নিত হয়েছে, আমরা চাই না ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে, সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই ধরনের গ্রুপগুলি সৃষ্টি হোক। এখন যারা হয়ে গেছে ওই জায়গায় তো বেশ কিছু আমাদের দেশের টাকা হয় পাচার হয়ে গেছে, নাহলে মিসইউজ হয়েছে, না হলে ওদের কাছে আছে। এখন সম্পদে হোক বা ক্যাশ হোক বা ইন্ডাস্ট্রিতে হোক, আমাদের বক্তব্য হচ্ছে এই টাকাগুলোকে বাংলাদেশের টাকা আদায় করতেই হবে। এখন সেটা শাস্তির মাধ্যমে হোক, সেটা অন্যভাবে হোক, যেভাবে হোক সরকার সেটা ঠিক করবেন। এখন যে উদ্যোগটা সরকার নিয়েছেন, আমাদের বক্তব্য হচ্ছে এখন অতীতে কি হয়েছে, এখন কেন হয়েছে, ওই জায়গাটায় যদি আমরা না যাই, আমাদের ওই জায়গাটায় যদি না যাওয়ার ব্যবস্থা করি, তাহলে হয়তো ভবিষ্যতে এই ধরনের ঘটনা করতে পারে না। এটা ডিপেন্ড করে সরকারের নীতি নির্ধারণের উপর, সরকারের সিদ্ধান্তের উপর। তো সুতরাং আমরা মনে করছি সরকার রিয়েলাইজ করতে পেরেছে বলেই তো আজকে চাচ্ছে সরকার যারা যেগুলি বন্ধ কলকারখানা আছে ওগুলোকে চালু করা, বিনিয়োগের পরিবেশটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, এবং আগের মতো এই ধরনের বিশেষ সুবিধাপ্রাপ্ত কোন ব্যবসায়ী গ্রুপ যেন সৃষ্টি না হয় যারা বাংলাদেশকে লুট করেছে বা বাংলাদেশের অর্থনীতি ক্ষতি করেছে। তো সুতরাং যারা নতুনভাবে ব্যবসা করতে চাচ্ছে ওনাদেরকে একটা ব্যবসার পরিবেশ দেয়া হোক, সেটা লোকাল হোক, সেটা ফরেন হোক। যেমন কয়েকদিন আগে আমি নিজেও বেশ কিছু বিনিয়োগকারীর সাথে কথা বলেছি, বিদেশেও ছিলাম, বিনিয়োগকারীদের সাথে কাজ করছি। ওনাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। ওনাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের নতুন সরকার এসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার বেশ কিছু ভিশনারি সিদ্ধান্ত গ্রহণ করেছে অলরেডি, এবং কিছু করার পরিকল্পনা ওনার আছে বলে আমরা মনে করছি। সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিনিয়োগকারীদের জন্য একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। বিনিয়োগকারীদের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হলে সুন্দর বন্দর ব্যবস্থাপনা, সরকারের যে রিলেটেড বিনিয়োগের সাথে অন্যান্য যে সংস্থাগুলি আছে ওখানে যদি বিভিন্ন ধরনের সেই মান্দাতার আমলের সিস্টেমগুলি বিরাজমান থাকে, তাহলে পরে আমার এখানে বিনিয়োগকারীরা আসবে না। বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসলে আমাদেরকে কয়েকটা দেশের উদাহরণ আমাদেরকে নিতে হবে। সেটার ব্যাপারে আমি সরকারকে অনুরোধ করব ভিয়েতনামকে যেন উদাহরণ হিসেবে নেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ। এবার একটু
জি, আমি আর আমি দুঃখিত, আমাকে থামাতে হলো। আমি একটু আরেকটু গুরুত্বপূর্ণ আপনাদের মানে শেষ দিকে রয়েছে, এজন্যই বলতে চাই। আমাদের কাছে এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি হুমায়ুন রশিদ এই অনুষ্ঠানে জানিয়েছেন যে এলপিজির দেশে যে চাহিদা, সেই চাহিদার থেকে অন্ততপক্ষে ২০-৩০ হাজার টন বেশি ইম্পোর্ট তারা করেছেন, গত মাসেও করেছেন, আগের মাসেও করেছেন। এই কারণে এলপিজির দাম সরকার কমিয়েছে। নতুন করে মধ্যপ্রাচ্য সংকটের কারণে আমাদের জ্বালানি সংকটের কথা আমরা ভাবতে পারি, মানে এটা একটা ভয় আমাদের মধ্যে রয়েছে। কিন্তু আমরা যতটুকু জানি ইস্টার্ন রিফাইনিং একটা বড় ধরনের ক্রুডের অর্ডার ইতিমধ্যেই দিয়েছে এবং তারা আশা করছে যে তারা এরকম বিবাদের বাইরে থেকে এইটা রিসিভ করতে পারবে। তাহলে সরকারের এক ধরনের প্রস্তুতি রয়েছে, কিন্তু তারপরেও ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের শঙ্কা রয়েছে আবারও রেশনিং শুরু হবে কিনা, এবং অনেক কারখানায় এখনও বিদ্যুৎ সংকটে বন্ধ রয়েছে। সুতরাং এই জ্বালানি সংকটটাকে অ্যাড্রেস করার জন্য আপনি বিদেশি বিনিয়োগের কথা বলছিলেন, দেশীয় বিনিয়োগকারীরাই যদি ঠিকঠাক ব্যবসা করতে না পারেন, বিদেশি বিনিয়োগকারীরা কেন বাংলাদেশে আসবেন? জ্বালানি সংকটের এই মুহূর্তের অবস্থান কি দেখছেন? আমি তো সেজন্য বললাম, বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানি হচ্ছে একটা প্রধান কম্পোনেন্ট। জ্বালানি যদি সরবরাহ সঠিকভাবে করতে না পারেন, সেটা দেশি হোক বিদেশি হোক, বিনিয়োগ মানে বিনিয়োগেই, বিনিয়োগ তো একটাই। তাহলে কে বিনিয়োগ করতে আসবে? সেটা তো কিন্তু সত্যি, হুমায়ুন ভাই সত্যি কথাই বলেছেন। এখন যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই পিছনের এই কথাগুলি নিয়ে আমরা আর আগাতে চাই না। আমাদের আগাতে হবে নতুন কথা নিয়ে, যে পিছনের এই যে ভুলগুলি হয়েছে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে সরকার এখন সিদ্ধান্ত গ্রহণ করেছে ইস্টার্ন রিফাইনারির নতুন ইউনিট করার জন্য, যেখানে ৩০ লক্ষ টন রিফাইন করার ক্যাপাসিটি সৃষ্টি হয়। সাথে সাথে আমাদের যে এলএনজি আছে, এলপিজি আছে, ইলেকট্রিসিটি আছে, কিভাবে করে সুষ্ঠুভাবে বর্তমানে যেগুলি আমরা প্রোডাকশন করছি এবং যেইগুলি প্রোডাকশন করার জন্য আমাদের যে ফ্যাসিলিটিসগুলি আছে সেগুলি কিভাবে ইউজ করা যায় এবং সেইগুলোকে সুন্দরভাবে বিনিয়োগকারীদেরকে সুষ্ঠুভাবে সরবরাহ করতে পারি, সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। এখন পুরানো কথা নিয়ে যদি আমরা বেশি আলোচনা করি তাহলে আমরা সামনে এগোতে পারবো না। পুরানো ভুলগুলি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এখন আমি মনে করি সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কেন ভুলগুলি হয়েছিল। কিছু ভুল হয়েছিল ইচ্ছাকৃত, কিছু ভুল হয়েছিল কেউ বেনিফিটেড হওয়ার জন্য। আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, ওনারা অবশ্যই অনেকেই ব্যবসা সম্পর্কে খুব ভালোভাবেই বুঝেন এবং নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, ওনারা দেশকে ভালোবাসেন বলে রাজনীতি করেন, দেশের উন্নয়ন কামনা করেন। দেশের উন্নয়ন যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে অর্থনীতি বর্তমানে $500 ট্রিলিয়ন কাছাকাছিতে আমরা আছি, কিন্তু আমি ওই জন্যই বললাম সাকসেসফুল একটা দেশকে উদাহরণ হিসেবে ধরে নিয়ে ওই দেশ কিভাবে করছে ওই কাজগুলি, সেম কাজগুলি আমার এখানে কেন দেরি হচ্ছে। বিনিয়োগের ব্যাপারে যদি শুধু আমি বলি, সেটা হচ্ছে যে ভিয়েতনামের কথা কেন বললাম, কেন বিনিয়োগকারী ভিয়েতনাম যেতে চাই। একদম সময় শেষ। আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমি আরো কিছু সময় দিলে আরো পরিষ্কারভাবে জানতে পারতাম, কিন্তু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এবং চট্টগ্রাম বন্দর পরিস্থিতি, নানা দিক এবং করণীয় কথা বলছিলেন চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। সময় হলো একটা বিরতি নিবার, নিচ্ছে একটি বিরতি। দুপুর 2:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসের আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সঙ্গেই থাকুন।